লেবাননে স্থল অভিযানের শুরুতেই বড় ধাক্কা, হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ৮ ইসরায়েলি সেনা নিহত, জাতিসংঘ মহাসচিবকে নিষিদ্ধ ঘোষণা নেতানিয়াহু প্রশাসনের। হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধে বিপাকে প্রবাসী বাংলাদেশিরা, খোলা আকাশের নিচে অনেকে, বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে অস্থায়ী আশ্রয় কেন্দ্র তৈরি। বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় কলকাতায় পূজার কেনাকাটায় ধস, নিউ মার্কেট এলাকায় নেই ব্যস্ততা, ব্যবসায় বড়সড় ধাক্কার সংখ্যায় ব্যবসায়ীরা। এবং কার্গোয় পণ্য পাঠানো নিয়ে বিপাকে কুয়েত প্রবাসীরা, স্বজনদের কাছে পৌঁছাতে লেগে যায় বছর, এনবিআর ও কাস্টমসের অবহেলাকে দুষছেন ব্যবসায়ীরা। দিনভরে উত্তপ্ত ছিল লেবানন ও ইসরায়েল। স্থল অভিযানে ইসরায়েলি সেনারা অগ্রসর হতে শুরু করলে প্রতিরোধ গড়ে তোলে হিজবুল্লাহ। প্রথমবারের মতো মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় নেতানিয়াহু বাহিনী ও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির যোদ্ধারা। কয়েক ঘন্টার ব্যবধানে অনেক জায়গায় দুই পক্ষের সংঘর্ষ হয়। হিজবুল্লাহর হামলায় একদিনে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা মারা গেছেন, আহত হয়েছে অনেকে। ইসরায়েলে প্রায় ২০০ রকেট ছোড়ার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি। যুদ্ধের আঁচে পড়ছেন লেবাননে থাকা প্রবাসী বাংলাদেশিরা, রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। দখলদার বাহিনীর অব্যাহত হামলায় লেবাননের দক্ষিণাঞ্চল ছেড়ে গেছেন অসংখ্য বাংলাদেশি। হামলার খবরে এক কাপড়ে বাসা থেকে বের হয়েছেন অনেকে, সঙ্গে কোনো অর্থ না থাকায় দুর্ভোগ পৌঁছেছে চরমে। লেবাননে মানবিক সংগঠন যারা আছেন সবাই আশ্রয় কেন্দ্র খুলে সকলকে আশ্রয় দিয়েছেন এবং সকলেরই একটা দাবি অন্তর্বর্তী সরকারের কাছে যে কিভাবে বাংলাদেশে নেওয়া যায়। পূর্ববর্তী সরকারের কাছে একটাই দাবি জানানো, অতি শীঘ্রই যাতে এদেরকে দেশে নেওয়ার ব্যবস্থা করে এবং এদেরকে যাতে একটু খাবার এবং থাকার জায়গা একটু ব্যবস্থা করে। এটাই এবং বাংলাদেশ ছাপারাও আমাদের এখানে আসছে দেখা করতে, তারা যতটুকু সম্ভব পারছে সহযোগিতা করতে। মহিলা, শিশু, বাচ্চা সহ আমরা প্রায় ৩ শতাধিক বাঙালিকে আমরা আশ্রয় দেওয়া সক্ষম হয়েছি। এর ধারাবাহিকতা আমি আমাদের বিজনেস কমিউনিটি হেল্প করতেছেন, এর পাশাপাশি বাংলাদেশ ছাপারাও আমাদের হেল্প পাশে দাঁড়াইছেন। আমি বাংলাদেশ ছাপারার মাধ্যমে বাংলাদেশ ডক্টর ইউনূস স্যারের কাছে আকুল আবেদন করছি এই প্রবাসীদেরকে অতি দ্রুত যেন দেশে নিয়ে যায়। লেবাননের বিভিন্ন জায়গায় বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিগত উদ্যোগে অস্থায়ী আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে, যেখানে অবস্থান করছে ২৫০০-এরও বেশি প্রবাসী। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা সহ সব সহযোগিতা করছে কমিউনিটির সদস্যরা। প্রবাসীরা যারা আছে তারা কেউ অসহায় নয়, তারা কিন্তু বাংলাদেশে হাজার হাজার রেমিটেন্স পাঠিয়েছে। তো সেই উপলক্ষে আপনারা সবাই অন্তর্বর্তী যারা সরকার আছেন আপনাদের কাছে প্রবাসীদের একটা আবেদন যেন বিশেষ বিমানে বাংলাদেশে প্রেরণ করা হয় তাদেরকে। আমাদের সাধ্য মোতাবেক চেষ্টা করতেছি এই সকল অসহায় বাংলাদেশিদেরকে নিরাপদ আশ্রয় দেওয়া। তার ধারাবাহিকতায় এখানে একটি আশ্রয় কেন্দ্র আমরা পুনর্বাসন করেছি এবং তাদের থাকা বাসস্থান এবং সরকারের সহযোগিতা কামনা করছি। এদিকে প্রবাসী বাংলাদেশিদের এই আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেন বৈরুত দূতাবাসের শ্রম সচিব আনোয়ার হোসেন। এ সময় যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রস্তুত থাকতে পরামর্শ দিয়েছেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইসরায়েলে নজিরবিহীন হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। যে কোনো সময় যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কায় লেবানন থেকে নিজ বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। বৈরুতের দূতাবাস থেকে কূটনৈতিক কর্মী কমিয়ে নিরাপত্তা বাহিনী বাড়িয়েছে ইতালি। একই পথে হাঁটছে পোল্যান্ডও। নিজ বাসিন্দাদের লেবানন ছাড়তে পরিবহন ব্যবস্থার কথা জানিয়েছে ওয়ারশ। নড়েচড়ে বসেছে ইউরোপের আরেক দেশ পর্তুগাল। মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে পর্তুগিজদের লেবাননে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো। যারা অবস্থান করছেন অতি দ্রুত তাদের ফিরে আসার আহ্বান জানান তিনি। লেবাননে অবস্থানরত ৩৫০ নাগরিককে সরিয়ে নিতে দুটি সামরিক বিমান পাঠানোর পরিকল্পনা করছে স্পেন। আগামী ৪ ও ৫ অক্টোবর দুটি উড়োজাহাজ পাঠাবে নেদারল্যান্ডসও। বিদেশি নাগরিকদের সরিয়ে নিতে প্রায় ২০টি দেশের সঙ্গে কাজ করছে তুরস্ক। নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। সাইপ্রাসে স্থানান্তর করেছে প্রায় ৭০০ সেনা, নৌবাহিনীর দুটি জাহাজ সহ বেশ কিছু সামরিক সরঞ্জাম। লেবানন থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে সাইপ্রাসের সেনা মোতায়েন করেছে বাইডেন প্রশাসনও। এদিকে ফ্লাইট বাতিলের হিড়িক চলছে ইরানে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত সূচি বাতিলের সময়সীমা বৃদ্ধি করেছে দেশটি। মৌসুমী সাথী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে যুদ্ধের দামামা। হামাস ইসরায়েলের রক্ত নিয়ে খেলা গড়িয়েছে লেবানন এবং ইরানের দোরগোড়ায়। অস্থিরতা বিরাজ করছে সবখানেই।
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আবারও যুদ্ধের মোড় ঘুরে গেছে। তবে এই হামলাকে আত্মরক্ষামূলক বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইয়েদ ইরাভানি। এ সময় তিনি বলেন, ইরানে একের পর এক হামলা চালানো ছাড়াও হামাস নেতা হানিয়া এবং লেবাননে ইরানের সামরিক বাহিনীর উপদেষ্টাকে হত্যার মাধ্যমে ইরানের সার্বভৌমত্বে আঘাত হেনেছে ইসরায়েল। তাই মাতৃভূমির মান এবং দেশবাসীর জীবন রক্ষার্থে এই হামলা জরুরি ছিল। তবে ইরানের এই দাবি মানতে নারাজ যুক্তরাষ্ট্র, বরং ইরানের উপর আরও নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে দেশটি। কাতারের আমিরের সঙ্গে যৌথ এক সংবাদ সম্মেলনে ইরান যুদ্ধ নয় শান্তি চায় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বরং ইসরায়েল তাদেরকে হামলা করতে বাধ্য করছে বলে দাবি করেন তিনি। ইসরায়েলি হামলা বন্ধ না হলে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। তবে থেমে নেই ইসরায়েলও। ইরানের করা হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায় হতে পারে। মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায় হামলার যোগ্যতা ইসরায়েল রাখে, এমনটি খুব দ্রুত প্রমাণ করার কথা জানান তিনি। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে জাতিসংঘের ইতিহাসে কলঙ্ক বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে তার উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সম্প্রতি ইরানের করা হামলাকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাতে ব্যর্থ হওয়াতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মোকাবিলায় তেল আবিবকে পূর্ণ সমর্থনের পাশাপাশি ইসরায়েলের প্রতিরক্ষা নিশ্চিতে প্রত্যক্ষ সহায়তার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন। ইসরায়েলে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ইরানের এ ধরনের কর্মকাণ্ডে আমরা উদ্বিগ্ন, যে কারণে নিন্দা জানাচ্ছি। এটা ভালো খবর যে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার কারণে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কঠোর সমালোচনা করেছে যুক্তরাজ্য, স্পেন, ইউরোপীয় কমিশনও। মধ্যপ্রাচ্যে একের পর এক উত্তেজনা তৈরি হচ্ছে উল্লেখ করে দ্রুত এগুলো বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়াও ইসরায়েলকে সমর্থন জানিয়ে ইরানের হামলার সমালোচনা করেছে। জাপানের নবনির্বাচিত প্রেসিডেন্ট শিগেরু ইশিবা ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর প্রতিশ্রুতির কথা জানিয়েছেন। আমরা এই হামলার নিন্দা জানাচ্ছি। মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্থিতিশীল ও যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে সহযোগিতা করতে চাই। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। তেহরানের এই হামলা নেতানিয়াহু সরকারের ক্রমাগত অপরাধ ও ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিক্রিয়া ছিল বলে উল্লেখ করেছে মস্কো। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে বাইডেন প্রশাসন ব্যর্থ হয়েছে বলেও সমালোচনা করে রাশিয়া। এছাড়াও লেবানন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও গাজাবাসী তেহরানকে সমর্থন জানিয়েছে। তবে বরাবরের মতোই চুপ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বাকি মুসলিম দেশগুলো। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলা তেল আবিবের সঙ্গে যৌথভাবে প্রতিহতের দাবি করেছে ওয়াশিংটন। বরাবরের মতো ইসরায়েলের ঢাল হিসেবে দেখা গেল যুক্তরাষ্ট্রকেই। ইরানের এই হামলার পাল্টা জবাব দিতে তেহরানে সরাসরি হামলা চালানোর জন্য বাইডেন প্রশাসনকে আহ্বান জানিয়েছেন বেশ কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জানান, তেল আবিবে তেহরানের হামলার পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের তেল শোধনাগারগুলোতে ব্যাপক হামলা চালানো। আরেক সিনেটর মাইক ললারের মতে ইরানের সীমান্ত এলাকায় হামলা চালানো দরকার। সিনেটর টম কটন বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলের জন্য প্রার্থনা করা, একই সঙ্গে তেল আবিবের পাশে দাঁড়িয়ে অভিন্ন শত্রু ইরানকে মোকাবিলা করা। গাজায় শুরু থেকেই ইসরায়েলি বর্বরতায় তেল আবিবকে প্রত্যক্ষ সমর্থন জানিয়ে আসছে ওয়াশিংটন। এর আগেও ইরান ও হিজবুল্লাহর মতো বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় সব ধরনের সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইসরায়েলে ইরানের হামলার পর তেল আবিবকে সরাসরি সমর্থনের কথা জানান বাইডেন। ইরান ইসরায়েল যুদ্ধ বাঁধলে ওয়াশিংটন তেল আবিবের পাশে থাকবে বলেও জানানো হয়। তবে রিপাবলিকান আইন প্রণেতারা যুদ্ধের আহ্বান জানালেও এখনও নিশ্চুপ ডেমোক্রেটরা। রাইসা জান্নাত, সময় সংবাদ।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সদস্যদের শনাক্ত করতে একটি বিশেষ গোয়েন্দা ইউনিট গঠন করেছিল ইরান, যার প্রধান ছিলেন খোদ একজন মোসাদ সদস্য। মঙ্গলবার মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। সাক্ষাৎকারে তিনি আরও জানান 2021 সালে সেই ব্যক্তি নিজেকে ডাবল এজেন্ট হিসেবে প্রকাশ করেছিলেন। শুধু প্রধানই না, ইসরায়েল বিরোধী এই বিশেষ গোয়েন্দা সংস্থায় আরও 20 জন মোসাদের সদস্য ছিলেন। তারা প্রধানের নির্দেশনা অনুযায়ী কাজও করতেন। আহমাদিনেজাদের মতে এই দ্বিমুখী গোয়েন্দারা কয়েক বছর ধরে ইরানের সব তথ্য ফাঁস করেছেন। ইরানের পারমাণবিক কর্মসূচির অনেক সংবেদনশীল তথ্য সরবরাহ করা হয়েছিল ইসরায়েলের কাছে। এসব তথ্য ফাঁস ইরানের সামরিক ও গোয়েন্দা সংস্থার ধারাবাহিক ব্যর্থতার কারণ বলেও অভিযোগ করেন সাবেক প্রেসিডেন্ট। তিনি জানান 2018 সালে ইরানের পারমাণবিক কর্মসূচির নথি চুরি করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। ফাঁস হওয়া তথ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু গণমাধ্যমে প্রকাশও করেছিলেন। এসব তথ্যের উপর ভিত্তি করে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে থাকা যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি বাতিল করে দেন। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। উত্তেজনার প্রভাবে অস্থির হতে শুরু করেছে জ্বালানি তেলের বাজার। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে এরই মধ্যে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবারের এই হামলার পর বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্য জুড়ে। এই শঙ্কা সত্যি হলে আন্তর্জাতিক বাজারে তেল বাণিজ্যের সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $1.05 বেড়ে $70.86 পৌঁছেছে। অপরদিকে অপরিশোধিত তেলের ব্যারেল 1.13% বেড়ে পৌঁছেছে $74.39। মঙ্গলবার বাণিজ্য চলাকালে তেলের দাম 5% বেশি বাড়তে দেখা গেছে বলে জানিয়েছে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI। ওপেকের সদস্য দেশগুলোর মধ্যে তেল উৎপাদনে ইরানের অবস্থান তৃতীয়। বিশ্ব তেল উৎপাদনের প্রায় 4%-ই যোগান দেয় দেশটি। ব্যবসায়ীদের আশঙ্কা মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বেড়ে গেলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে প্রভাব পড়বে। বিশ্বে তেল সরবরাহের 20%ই হয় এই পথে। ওপেকভুক্ত দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাকও তাদের তেল রপ্তানির একটা বড় ভাগই হরমুজ প্রণালী দিয়ে করে থাকে। অন্তরা সেন, সময় সংবাদ। বুধবার ভোর থেকেই শুরু হয় দেবীপক্ষ। মা দুর্গা আসার আগে এই মুহূর্তে নতুন জামা কাপড় কেনার ধুম পড়ে যায় পশ্চিমবঙ্গে। রাস্তাঘাট, দোকানে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। তবে এবার পূজার বাজারে চিত্র ভিন্ন। গতবারের তুলনায় ভিড় কম, বিক্রিতেও তেমন ছন্দ নেই বলে জানান বিক্রেতারা। তাদের দাবি, আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রভাব পড়েছে বাজারে। বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় ভাটা পড়েছে বিক্রিতে। কার লাভ লোকসানের একটি বড় অংশ নির্ভর করে বাংলাদেশ থেকে আসা পর্যটকদের ওপর। তবে সম্প্রতি বাংলাদেশের জন্য ভিসা নীতি কঠিন করেছে দিল্লি। এতে গত 2 মাস ধরে কমেছে পর্যটকের সংখ্যা। যারাও আসছেন তারাও টাকার দাম পড়ে যাওয়ায় নামমাত্র কেনাকাটা করে ফিরছেন নিজ দেশে। গত বছর এই পুজো হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে স্লোগান, দাবি বেতন বৃদ্ধি সহ কর্মস্থলের নিরাপত্তা ও কাজের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা। ভারতের চেন্নাইয়ে গত 9 সেপ্টেম্বর থেকে স্যামসাং এর কারখানার বাইরে আন্দোলন শুরু করেন এসব কর্মীরা। ত্রিপল টানিয়ে দিনরাত প্রতিবাদ সমাবেশ করেন তারা। তবে মঙ্গলবার আন্দোলনরতদের মধ্যে 600 জনকে আটক করেছে স্থানীয় পুলিশ। বলা হচ্ছে সড়ক আটকে মানুষের চলাচলে অসুবিধা তৈরি করায় আটক করা হয়েছে বিক্ষোভকারীদের। দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং এর 2টি বড় কারখানা আছে ভারতে। এর একটি চেন্নাইয়ে, অন্যটি দিল্লির কাছে গুরগাঁওয়ে। চেন্নাইয়ের কর্মীরা প্রতিবাদ শুরু করেন 3 দফা দাবি আদায়ে। স্থায়ী ইউনিয়ন, 8 ঘন্টার শিফট তৈরি ও দৈনিক মজুরি বৃদ্ধির দাবি জানান তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, মাসে তাদের গড় আয় 25,000 টাকা। এই বেতন 36,000-এ উন্নীত করতে চান তারা। অন্যদিকে স্যামসাং কর্তৃপক্ষের দাবি, চেন্নাইয়ের কর্মীরা এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি রোজগার করেন। তাই এই মুহূর্তে তাদের বেতন বৃদ্ধির দাবি মেনে নেওয়া সম্ভব নয়। কর্মীদের সঙ্গে আলোচনায় বসে সমাধানের পথ খুঁজতে রাজি বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। অন্তরা সেন, সময় সংবাদ।
2023 সালের জুনে কুমিল্লার লালমাইয়ে সন্তানের জন্য খেলনা পাঠান কুয়েত প্রবাসী মাসুদ মির, কিন্তু সন্তানের বয়স বাড়লেও খেলনা পৌঁছায়নি গ্রামের বাড়িতে। একই অভিযোগ নোয়াখালী সেনবাগের ইকবাল হোসেন ও কেরানীগঞ্জের কাউসারের। কুয়েত থেকে তারা বিভিন্ন সময়ে দেশে প্রয়োজনীয় সামগ্রী পাঠালেও পৌঁছায়নি স্বজনদের হাতে। আজকে 1.5 বছর হয়ে গেছে মাল পাঠাইছি কার্গোর মাধ্যমে, এখনো মালগুলো পাইতেছে না। কেন এগুলো আটকে রাখছে তাও জানতে পারতেছি না। আমার বাবুর জন্য একটা টলি গাড়ি পাঠাইছি, আমার বাবু আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে, টলি এখনো পাই নাই। কার্গোর অফিসে যখন যাই তখন ওরা বলে যে মাল বাংলাদেশে আটকে রাখছে, এই মালগুলো কে আটকে রাখছে এটা আমরা প্রবাসীরা জানতে চাই। কুয়েত প্রবাসী বাংলাদেশিদের এমন আরো অভিযোগ আছে কার্গো এজেন্টের মাধ্যমে দেশে সামগ্রী পাঠানো নিয়ে। বলছেন তাদের পাঠানো সামগ্রীর মধ্যে আছে দুধ, চকলেট, খেলনা কিংবা সংসারের কাজে লাগার মতো জিনিসপত্র। আদৌ কি এই মালগুলো ছাড়বে কিনা জানা নাই। একটা মালের 1.5 বছর কিভাবে এভাবে পোর্টে পড়ে থাকে, মালগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, এক্সপায়ার হয়ে যাচ্ছে। এই মালগুলো ব্যবহারের যোগ্য হবে কিনা আজও জানি না। এই মালগুলো কবে বের হবে আজও আমাদের অজানা। এয়ার অ্যান্ড সি কার্গো ব্যবসায়ীরা বলছেন গত বছরের জুন থেকে কেবল চট্টগ্রাম বন্দরেই আটকে আছে কুয়েত প্রবাসীদের পাঠানো পণ্যবাহী প্রায় 100 কন্টেইনার, আর ঢাকায় আটকা 20টি। ব্যবসায়ীদের অভিযোগ সাবেক এনবিআর ও কাস্টমস কর্মকর্তাদের মারপ্যাচে মালামালগুলো ঠিক সময়ে খালাস হয়নি। এতে তারাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। আমরা আটকে থাকা প্রবাসীদের মালামালগুলো দ্রুত খালাস করা সহ আকাশ কিংবা সমুদ্র পথে বাংলাদেশে পাঠাতে নির্দিষ্ট নিতে চান প্রবাসীরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ব্রিটেনের রাজপরিবারের কোনো সদস্যের মৃত্যুর কারণ কখনো জনসম্মুখে প্রকাশ করা না হলেও প্রধানমন্ত্রী বরিস জনসনের আত্মজীবনী নিয়ে নতুন বই আনলিস্টে তিনি দাবি করেন হাড়ের ক্যান্সারের কারণে মৃত্যু হয়েছে রানী দ্বিতীয় এলিজাবেথের। দীর্ঘ 1 বছর ধরে রানী এলিজাবেথ হাড়ের ক্যান্সারে ভুগছিলেন। পরে 2022 সালে সেপ্টেম্বরে মারা যান তিনি। রাজপরিবারের সদস্যদের মৃত্যুর কারণ প্রকাশের মধ্য দিয়ে বরিস জনসনের বিরুদ্ধে রাজকীয় রীতি ভাঙার অভিযোগ উঠেছে। সাধারণত কোনো মন্তব্য করে না রাজপরিবারের সদস্যরা। এ বিষয়েও তেমনি ব্রিটিশ রাজপরিবার এখনো কোনো মন্তব্য করেনি। এদিকে রানীর মৃত্যু সার্টিফিকেটে বলা হয় বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছিল। গেল 2022 সালের সেপ্টেম্বরে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর ঠিক 2 দিন আগেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান বরিস জনসন। অর্জিতা শেজিন, সময় সংবাদ। দুধার সাজানো নানা রঙের আলো দিয়ে রাতের অন্ধকারে রঙিন আলোয় উৎসব মুখর হয়ে উঠেছে ভেনেজুয়েলার বিভিন্ন শহর। মনের আনন্দে ছবি তুলছেন কেউ কেউ। এক জায়গায় বড় অক্ষরে লেখা ফেলিজ নাভিদাদ। স্প্যানিশ এই শব্দের ইংরেজি অর্থ মেরি ক্রিসমাস। বড়দিনের এখনো 2 মাস বাকি থাকলেও ভেনেজুয়েলায় উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। মূলত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশে 2 মাস আগে থেকেই বড়দিনের উৎসবে মেতেছেন দেশটির বাসিন্দারা। বিশেষ এক ঘোষণায় মাদুরো জানান 1 অক্টোবর থেকে বড়দিনের ছুটির এই মৌসুম চলবে আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত। যীশুখ্রিস্ট মানুষের জন্য, বড়দিন মানুষের উৎসব, তাই তারা যখন চাইবে তখনই এই উৎসব পালন করবে। ভেনেজুয়েলার মানুষ খুবই উৎসবপ্রিয়। বড়দিনের উৎসব এগিয়ে আসার বিষয়টি সব সময় স্বাগত জানানোর মতো। অগ্রিম বড়দিনের ঘোষণায় খুশি দেশটির বাসিন্দারা। তবে নির্দিষ্ট সময়ের আগেই বড়দিনের উৎসব শুরু এবারই প্রথম নয়। এর আগেও সাম্প্রতিক বছরগুলোতে আগাম বড়দিনের উৎসব ঘোষণা করে মাদুরো সরকার। কাকলি আখতার, সময় সংবাদ। বিমানবন্দরে কড়া নিরাপত্তা, মুহুর্মুহু সাইরেন। রানওয়ে থেকে সরাসরি টিম বাসে গেট দিয়ে বাংলাদেশ দলকে বের করার ঝুঁকি নেয়নি নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থা। গাড়িবহর দ্রুত গতিতে ছুটল হোটেলের পথে। ভারতে এর আগেও বহুবার খেলতে এসেছে বাংলাদেশ দল, তবে পরিবর্তিত পরিস্থিতিতে এবার ভিন্ন আবহ। চেন্নাই কিংবা কানপুরেও ছিল নিরাপত্তার চাদরে ঢাকা, তবে গোয়ালিয়র যেন ছাড়িয়ে গেল ওই 2 শহরকেও। কারণ ভারত বাংলাদেশ সিরিজ বাতিলের প্রথম দাবি যে উঠেছে এই শহরেই। ম্যাচটির দিন যে হরতাল ডেকেছে অখিল ভারত হিন্দু মহাসভা। আনুষ্ঠানিকভাবে সাকিব পরবর্তী টি-20 যুগের প্রথম সিরিজ। ঢাকা থেকে মঙ্গলবার দিল্লি আসা দলের 10 সদস্যের সঙ্গে এদিন যোগ দিলেন টেস্ট স্কোয়াড থেকে টি-20 দলে জায়গা করে নেওয়া বাকি 5 জন। একই বিমানে ছিলেন ভারতীয় দলের সদস্যরাও। তবে যারা টেস্টে না থেকে শুধু টি-20 স্কোয়াডে আছেন তারা এসেছেন সকাল 11টা নাগাদ। সবার আগে লেগে রবি বিষ্ণই, এরপর একে একে রিঙ্কু সিং, রিয়ান পরাগ, মায়াঙ্ক যাদব, ওয়াশিংটন সুন্দর, সূর্যকুমার যাদব আর হার্দিক পান্ডিয়া এলেন ভিন্ন ফ্লাইটে।
গোয়ালিয়রে এসেছেন তামিম ইকবালও, চলতি সিরিজে যিনি আছেন ধারাভাষ্যকারের দায়িত্বে। তবে ক্রিকেট থেকে সাময়িক নির্বাসনে গেলেও এই বাঁহাতি ওপেনারের খ্যাতি যে এতটুকু কমেনি তা বোঝা গেল ভিন দেশে এমন সেলফি শিকারীর আবদারে। রোববার 3 ম্যাচ সিরিজের প্রথম টি20। চেন্নাই হয়ে কানপুর সাদা পোশাকে ব্যর্থতার ফিরিস্তি দীর্ঘ থেকে হয়েছে আরও দীর্ঘ। আকাশ, পাহাড় আর গ্যালারি, এ যেন অদ্ভুত এক মিতালি। পাহাড়ের বুক চিরে মাথা উঁচু করে ঠায় দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছে নিজের অস্তিত্বের অপেক্ষায় অভিষেকের। ভারতের হৃদয় বলে খ্যাত মধ্যপ্রদেশের হৃদয় আবার গোয়ালিয়র। মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম যেন সেই সৌর্যেরই প্রতীক। শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে সাবেক বিসিসিআই সভাপতি মাধবরাওয়ের নামে তৈরি করা নতুন স্টেডিয়ামটির কাজ শেষ হয় চলতি বছরই। তবে আপাতত ধারণ ক্ষমতা 30,000, শীঘ্রই দ্বিতল করে তা করা হবে 50,000। ভারত আফগানিস্তান ম্যাচ দিয়ে এই মাঠের অভিষেক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। তাই তো বাংলাদেশ সাক্ষী হচ্ছে এই মাঠের অভিষেকের। 14 বছর পর আন্তর্জাতিক ম্যাচ বলে কথা, তাই তো মুহূর্তেই শেষ গোটা টিকিট। একটা ম্যাচ ডে টিকিটের জন্য গোয়ালিয়র জুড়েই হাহাকার। মাঠ প্রস্তুতিতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। গ্রাউন্ডসম্যানরাও মাঠ পরিচর্যায় ব্যস্ত। চলছে মহড়াও। কেউ অসুস্থ হলে কিভাবে তাকে চিকিৎসা প্রদান করা হবে, চলল সেই দামি আয়োজন। নিরাপত্তার চাদরে ঢাকা স্টেডিয়ামটিতে ছিল পুলিশ সদস্যদের সরব উপস্থিতি। তবে অপার এই সৌন্দর্যের আড়ালেও লুকিয়ে আছে অদ্ভুত এক দুর্বলতা। খুব দ্রুত এই স্টেডিয়ামটির নির্মাণ কাজ শেষ করায় মাঠের পাশ দিয়ে যাওয়া একটি পানি নিষ্কাশন ক্যানেলের পথ আটকে দিয়েছে স্টেডিয়ামটির বাউন্ডারি লাইন। গেল মাসে ভারী বৃষ্টিপাত হওয়ায় পাহাড় থেকে আসা ঢলে ভেঙে যায় স্টেডিয়ামের দেয়াল, পানি ঢুকে পড়ে মূল মাঠে। তবে আপাতত প্রথম টি20তে সেই ভয় নেই। গোয়ালিয়রের আবহাওয়ার পূর্বাভাস বলছে অন্তত বৃষ্টির সম্ভাবনা নেই আগামী 7 দিন। মাহবুব রিমন, সময় সংবাদ, গোয়ালিয়র, মধ্যপ্রদেশ, ভারত। ইসরায়েল যুদ্ধে বিপাকে প্রবাসী বাংলাদেশিরা খোলা আকাশের নিচে অনেকে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে অস্থায়ী আশ্রয় কেন্দ্র তৈরি। এবং বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় কলকাতায় পূজার কেনাকাটায় ধস। নিউ মার্কেট এলাকায় নেই ব্যস্ততা। ব্যবসায় বড়সড় ধাক্কার শঙ্কায় ব্যবসায়ীরা।